আজকে তারিখ কত? 8। এই কথাটা কে বলছে? চিনেন? জি না স্যার। মেয়েরা চিনেন? কোন ক্লাসে? এই ক্লাস কমার্সে। কে? ওরে ধরে নিয়ে আসেন তো। যান। আমাদের স্যার বলতে হারাই দিব। তো আমরা যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো অর্থের সময় মূল্য, যেটা ইংরেজি বলে টাইম ভ্যালু অফ মানি। আমার ইংরেজি লেখা একটু, কারণ লিখতে হয়েছে তো ইংরেজিতে ইউনিভার্সিটিতে, বাংলাতে খুব কম লেখা হয়েছে, সে কারণে বাংলাটা আসলে খুব বাজে লেখা। তো টাইম ভ্যালু অফ মানি, যার বাংলা কি? অর্থের সময়ের মূল্য, তাই না? এখন অর্থ কি, সময় কি, মূল্য কি, এই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে। অর্থ কি, সময় কি, মূল্য কি, এই তিনটা শব্দের সমন্বয় আমাদের আজকের আলোচ্য বিষয়। এই তিনটা শব্দের সমন্বয় কি আমাদের আজকের আলোচ্য বিষয়। এখন অর্থ কি, অর্থটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, অর্থ হলো বিনিময়ের একটা সহজ মাধ্যম, যার মাধ্যমে আমরা কি করতে পারি? কোনো কিছু লেনদেন করতে পারি। আর সময় কি? সময় আমরা যদি বলি টেন্স, ইংরেজিতে যদি চলে যাই, সময়কে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: বর্তমান কাল, অতীত কাল, আর একটা কি? ভবিষ্যৎ কাল। তো আমাদের এখানে যেটা আলোচ্য বিষয় সেটা হলো বর্তমান এবং ভবিষ্যৎ। অতীত কি? আমাদের এখানে আলোচ্য বিষয় কি? বর্তমান, ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ। এই দুইটা কালকে নিয়ে আমরা এখানে আলোচনা করব। ভবিষ্যৎ আর মূল্য বলতে বোঝাই কোনো কিছুর কি করা, চাহিদা, কোনো কিছুর চাহিদা নিরূপণ করা। মূল্য মানে কি? কোনো কিছুর চাহিদা নিরূপণ করা। বুঝা গেছে? এখন এই জিনিসটা যেহেতু আমরা আমাদের টপিকটা বোঝা হয়েছে, আমরা এবার চলে যাই আসলে অর্থের সময়ের মূল্যের সাথে আমাদের অর্থায়নের সম্পর্ক। অর্থের সময় মূল্যের সাথে কি কিসের সম্পর্ক? অর্থায়নের সম্পর্ক। আজকের 1 টাকা আজ থেকে 5 বছর পর্যন্ত 1 টাকা সমমূল্য হবে না। আপনারা দাদাদের কাছ থেকে অনেক গল্প শুনি যে আমরা 1 টাকা দিয়ে কি করতাম? বাজার করে নিয়ে আসতাম। অনেক গল্প শুনতেন না? এখনো শুনে। কিন্তু আপনারা কি করেন? এখন কি করতেছে? 1000 টাকা নোট বেরিয়েছে। একসময় 1000 টাকা নোট ছিল না। সর্বোচ্চ কত টাকা নোট ছিল? 500 টাকা নোট ছিল। সর্বোচ্চ কত টাকা নোট ছিল? 500 টাকা নোট ছিল। এখন 1000 টাকা নোট বেরিয়ে গেছে। ইন্দোনেশিয়ায় কি আছে? 1 লাখ টাকার নোট আছে, 50,000 টাকার নোট আছে। ইন্দোনেশিয়া ব্যাগ ভর্তি নিয়ে যায়, টাকা নিয়ে যায়, হাত ধরে নিয়ে আসে কি? বাজার। তা আমরা এটা কি কারণে হয়? মুদ্রাস্ফীতির কারণে। আমাদের মুদ্রা কয়ভাবে কি হয়? একটা মুদ্রাস্ফীতি আর একটা কি? মুদ্রা সংকোচন। সংকোচনটা কখন হয়? যখন মূল্যের কি হয়ে যায়? টাকার মূল্য কমে যায়, চাহিদা বেড়ে যায় জিনিসপত্রের মূল্য। আবার মুদ্রাস্ফীতি কি? বাজারে প্রচুর টাকা, জিনিসপত্রের যোগান কম, এটা চাহিদা যোগান অধ্যায় আপনাদের এখানে নাই। বাণিজ্যিক ভূগোল নামে একটা কমার্সের বিষয় আছে, সেটা আপনাদের স্কুলে নাই, ওখানে আবার আছে চাহিদা যোগান অধ্যায়। এই যে আমরা অর্থের সময় মূল্য নিরূপণ করব, আমাদের এখানে অর্থের সময় মূল্য নিরূপণ করার জন্য কি কি লাগবে? দুইটা উপায় আমরা অর্থের সময় মূল্য নিরূপণ করতে পারব। একটা হলো বর্তমান মূল্য, আর একটা ভবিষ্যৎ মূল্য। এখানে কি কি দরকার আমাদের? আন্তঃপ্রবাহ, আর একটা কি? বহিঃপ্রবাহ। আন্তঃপ্রবাহ আর একটা বহিঃপ্রবাহ। হাতে টাকা বুঝলেন? খুব বাজে, তাই না? তারপর আমি বলে দিচ্ছি সাথে। আমরা প্রথম কি জানলাম? অর্থের সময় মূল্য। অর্থের সময়কে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, কারণ অর্থের সময় মূল্যটা পরিবর্তন হয় কিভাবে? একটা হলো সুদের কারণে, আর একটা কি? সময়ের পরিবর্তনের সাথে। কি কি কারণে প্রভাবিত হয়? নবীর থেকে আসতে পারে, এগুলা নবীর থেকে আসতে পারে। অর্থের সময় মূল্যের উপর প্রভাব বিস্তার করে সময়, আর একটা কি? সুদের হার। এই দুইটা জিনিসের কারণে অর্থের সময় মূল্য কি হয়? ভেরিফাইড হয়। সময়ের পরিবর্তনের সাথে সাথে এই জিনিসটা চেঞ্জ হয়ে যায়। আর আন্তঃপ্রবাহ আর বহিঃপ্রবাহ বুঝেন? এটা বুঝতে হবে। আন্তঃপ্রবাহ কি? বহিঃপ্রবাহ। আন্ত মানে কি? ভিতরে,
আন্ত মানে কি ভেতরে। ওই যে আন্তঃপরিবহন বই পরিবহন হিসেবে বিজ্ঞান করছেন না, হ্যাঁ আন্তঃপরিবহন বই পরিবহন এগুলো কিন্তু একই না। তারপর কি আছে, তারপর বই পরিবহন, তারপর ক্রয় পরিবহন, আর একটা কি বিক্রয় পরিবহন। এই সমস্ত কিছু ভালো করে জানতে। তাহলে এখানে আন্তঃপরিবহন মানে কি ভিতরে যেটা আমাদের আসে, আর বই পরিবহন মানে কি যেটা আমাদের ব্যবসা থেকে চলে যায়, যেটা চলে যায় সেটা কি বহিঃপ্রবাহ। এখন এই যে আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ এগুলোর সমন্বয় এবং সুদের হারের তারতম্যের কারণে আমাদের কি হয়, অনেক সময় অর্থের সময় মূল্যটা পরিবর্তন হয়। এখন সুদ কি, এটা আমাদের বুঝতে হবে। সুদ কয় প্রকার? সুদ কি, সুদ কয় প্রকার, তাই না? একটা হলো কি সরল সুদ, আরেকটা চক্রবৃদ্ধি সুদ, তাই না? চক্রবৃদ্ধি সুদ। এখন সরল সুদ কি, চক্রবৃদ্ধি সুদ? সরল সুদ কি, চক্রবৃদ্ধি সুদ কি? আমাদের এই বিষয়গুলো বুঝতেছেন তো? না বুঝলে ছেলেরা, মেয়েদের সাথে মেয়েরা আমার কথা বুঝে অনেকটা, কারণ ওদের সাথে আগে ক্লাস করছি। এই ক্লাসটা অবশ্য আপনার কম্বাইন্ড ক্লাস, যেটা ওরা আমার ভাষা বুঝে গেছে মোটামুটি ভাবে, যেহেতু এক সপ্তাহ বা 2 সপ্তাহ ক্লাস করছে। আপনাদের সাথে গতকালই ফার্স্ট, আপনারা আমার ভাষা বুঝতেছেন তো, আমার উপস্থাপনা বুঝেন, ঠিক আছে। এখন আমরা প্রথম কি করলাম, অর্থের সময় মূল্যকে কিভাবে প্রভাব বিস্তার করে, কিভাবে কি হয় সেটা নিয়ে আলোচনা করলাম। এরপর কি সুদটা যেহেতু অর্থের সময় মূল্য নির্ধারণের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেহেতু সুদটা আমাদের জানতে হবে। সুদ কি, কে বলতে পারবে সুদ কি? মাইশা বলতে পারবেন? আপনার নাম কি? আবিবা না নাকি? হ্যাঁ না, আলিকা তো জানি, আপনার নাম কি? আলিমা, সারা রশিদিমা, আলিফ, আলিফ থেকে মা, ঠিক আছে, আলিমা মা থেকে। তো এই যে ইটা আপনি বলতে পারবেন? আলিমা বলতে পারবেন? আলিকা সুদ কি বলতে পারবেন? স্যার সুদ হচ্ছে একটা যে আমরা যে ঋণ নেই বা কিছু করি তারপরে যে অতিরিক্ত একটা মুনাফা নেওয়া হবে, কিস্তির সাথে বা মূল অর্থ পরিশোধের সাথে যে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে, সেই সুদ। ঠিক আছে, সুদটা বলছি আর সবাই, আমরা যখন কোনো কিছু ঋণ নেই বা ঋণের সুবিধা ভোগ করি, সেই ক্ষেত্রে মূল অর্থের সাথে অতিরিক্ত যে অর্থ পে করতে হয় সেটা কি সুদ। এখন সুদ একটা হলো সরল সুদ আর একটা চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কি, নির্দিষ্ট একটা হার থাকবে, নির্দিষ্ট একটা হার থাকবে, সে হারের উপর যখন সরাসরি সুদ নির্ধারণ করা হয় সেটা কি সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ কি, সুদ মনে করেন আমরা একটা জাস্ট একটা ই করি, আমরা মূল অর্থ প্রদত্ত অর্থ প্রথম বছর, প্রদত্ত অর্থ দ্বিতীয় বছর, ঠিক আছে। এখন এই যে প্রদত্ত অর্থ প্রথম বছর, প্রদত্ত অর্থ দ্বিতীয় বছর, ধরেন এখানে 10,000 টাকা আপনার প্রথম বছর মূল অর্থ ছিল, আপনি 10,000 টাকা লোন করছেন। এখন 10,000 টাকা আপনি কিস্তি ধরেন 2,000 টাকা আসতেছে, আমরা কোনো কাউন্ট করতেছি না, জাস্ট বুঝার জন্য। এখন এই যে 2,000 টাকা আপনি এখানে দিলেন, এখানে মূল অর্থ ছিল আপনার 1800, যোগ সুদ হলো কত 200। দ্বিতীয় বছর গিয়ে কি হয়ে গেল, এই 2,000 টাকার সাথে যোগ 4,000 সুদ। কেন 4,000 হলো, কারণ এই যে 200 টাকা ছিল আপনার 1800 টাকার সাথে, এটা ছিল প্রথম বছরের সুদ। এটা কোন বছরের সুদ ছিল? প্রথম বছরের সুদ। এখন দ্বিতীয় বছর যখন আপনার এই টাকাটা মূল টাকার সাথে অ্যাটাচড হয়ে গেল, মূল টাকা কি হলো, মূলধন হয়ে গেল। ধরেন এই যে 10,000 টাকা ছিল আপনার প্রথম বছর, এই 10,000 টাকা আপনি বিনিয়োগ করলেন, কিস্তি পাইবেন 2,000 টাকা, 2,000 টাকাই তো আপনার মূল ছিল, তাই না? পরের বছর কি হয়ে গেল, 2,000 টাকা থেকে 4,000 টাকা যোগ হলো। কেন? কারণ 2,000 টাকার পর আমরা কিন্তু এখানে পার্সেন্টেজ ধরলাম না, ডিরেক্ট বোঝানোর জন্য বুঝাইলাম। তাহলে এখানে কি হলো, এই 4,000 টাকা আপনার সুদ ধরেন, কিভাবে আসলো 4,000 টাকা 2,000 টাকার উপর। আর ওই 2,000 টাকা কিন্তু আমার মূল ছিল না, মূল ছিল ওই 2,000 টাকা। ওই 2,000 টাকা কি ছিল আমাদের সুদ। এই লস আজকে লাগবে, আমরা এটা ক্লোজ করে দিই। এটা আলোচনা ছিলাম সুদ নিয়ে, তাই না? এই সুদ যে 4,000 টাকা আসলো, এই 4,000 টাকা কিন্তু এই যে 1800 টাকা ছিল মূল টাকা প্রদত্ত, এই মূল টাকার সাথে 200 টাকা কি ছিল, সুদ ছিল।
এই সুদটার সাথে অ্যাড হয়ে কত হলো 2000 টাকা হলো, তাই না? এই 2000 টাকার উপর কিন্তু আমরা পার্সেন্টেজ ধরে 4000 টাকা বের করলাম। আমরা যখন অঙ্কে যাব হয়তো আর একটু ভালো বুঝবেন। এই জিনিসটা বুঝতে পারছেন? সহজ কথা হলো মূল টাকার সাথে সুদের টাকা যোগ হয়ে যখন ওইটার উপর মূল একটা অর্থে পরিণত হয়, এর উপর আবার সুদ ধার্য করে, সেটা কি? চক্রবৃদ্ধি সুদ। আরেকটু সহজ করে বলি, আরেকটু সহজ করে যদি বলতে যাই, ধরেন আপনি 10,000 টাকা কি করছেন, এক জায়গায় ইনভেস্ট করছেন। এখন ওই টাকাটা ইনভেস্ট করার পর আপনার ওখান থেকে আপনি 1000 টাকা করে পে করবেন। কাকে? যার কাছ থেকে আপনি ধার নিয়েছেন। এখন 1000 টাকা পে করার পর এই যে 1000 টাকার উপর আপনার সুদ দেওয়ার কথা ছিল ধরেন 100, তাহলে মূল টাকা কত? 900। তাহলে দুইটা মিলে কত হলো? 1000 টাকা। এখন এই যে দুইটা মিলে 1000 টাকা হলো, এই 1000 টাকার উপর এখানে কিন্তু সুদ প্লাস আসল দুইটা আছে, দুইটা আছে না? এর উপর আপনার দ্বিতীয় বছর কি আবার কি করলেন? সুদ ধার্য করলেন। এই যে মূল, এখন কিন্তু এটা মূল টাকা হয়ে গেছে, এখন কিন্তু এটাকে সুদ বলতে পারবেন না দ্বিতীয় বছর গিয়া। কেন বলতে পারবেন না? কারণ দ্বিতীয় বছর যখন আপনি সুদটা ধার্য করতেছেন, তখন আসল প্লাস সুদ দুইটা মিললা আপনার কি হয়ে গেছে? মূল টাকা হয়ে গেছে। বুঝা গেছে এই জিনিসটা আলিমা? আপনারা বুঝতে পারছেন? ওকে। তো এই যে হলো, এটা হলো কি আমাদের চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ আমাদের ক্লিয়ার। এরপর আমরা একটা অঙ্কে চলে যাই। আমার মনে হয় না আর বইয়ের ভিতরে আপনার আলোচনা করার দরকার আছে, থিওরি আর আলোচনা করার দরকার আছে। আমরা অঙ্কে চলে যাই। অঙ্ক কি আছে বলে তো? প্রথম অঙ্কটা অনুশীলনে চলে যান। ওই এখানে আরেকটু আমি বলে রাখি, সেটা হলো এখানে সবসময় অর্থের সময় মূল্য নিরূপণের ক্ষেত্রে আপনার দুইটা প্রজেক্ট থাকবে। দুইটা প্রজেক্ট কি? আপনার ধরেন প্রকল্প বা প্রজেক্ট। প্রকল্প এখানে দুইটা থাকতে পারে, একটা কি ক আর একটা কি খ। এখন এখানে একটা সুযোগ ব্যয়ের কথা আছে। সুযোগ ব্যয়টা কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই বছর আসছে সুযোগ ব্যয়, এই বছরও এই কোশ্চেনটা আসছে। এক বছর গ্যাপ দিয়ে আসে, অনেক সময় প্রতি বছরই আসে। তো সুযোগ ব্যয়টা কি? ধরেন দুইটা প্রকল্প আপনার কাছে আছে বা দুইটা বিনিয়োগ ক্ষেত্র আপনার কাছে আছে। এখন দুইটা বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে বাছাই করতে হবে সর্বশ্রেষ্ঠ কোনটা। ধরেন আপনি 50,000 টাকা কোথাও বিনিয়োগ করবেন। এখন 50,000 টাকা আপনার অর্থের সময় মূল্য আমরা বুঝি না, এখানে কি জড়িত? আমাদের সময়টা জড়িত। ধরেন 50,000 টাকা ক প্রকল্প থেকে আমাদের 3 বছরের মাথায় চলে আসবে। 50,000 টাকা 3 বছর, সময় কত? 3 বছর। আর খ প্রকল্পে যদি আমরা ইনভেস্ট করি 50,000 টাকা, 4 বছরের মাথায় আসবে 51,000 টাকা। এখন আপনি কোনটা বিনিয়োগ করবেন আপাতত দৃষ্টিতে? আপনি কোথায় বিনিয়োগ করবেন? আবার বলতেছি আমি, আমাদের প্রজেক্ট কয়টা ছিল? প্রকল্প দুইটা, একটা ক একটা খ। আপনার বিনিয়োগকৃত অর্থের পরিমাণ কত? 50,000 টাকা। বিনিয়োগকৃত অর্থের পরিমাণ কত? 50,000 টাকা। এখন আপনি সময়কাল কত? 3 বছর। আপনি 3 বছর পর পাচ্ছেন ক প্রকল্প থেকে কত? 50,000 টাকাই ফেরত আসতেছে আপনার কাছ থেকে। আর 4 বছর পর খ প্রকল্প থেকে আসতেছে 51,000 টাকা। তার মানে 3 বছরের মাথায় এখানে আরো কম আসতেছে। এখন আপনি কোন প্রকল্প আপনি বেছে নেবেন? ছেলেরা কথা বলেন নাকি? ফার্স্ট বয় নাম কি? অন্তু মণ্ডল। অন্তু বলেন কোনটা গ্রহণ করবেন আপনি? হ্যাঁ, দাঁড়ায় বলতে হয়, এটা শিখেন নাই? স্যারের সাথে কথা বলতে হয়, দাঁড়ায় কথা বলতে হয়। বলেন আপনি কোনটা গ্রহণ করবেন? গ। ক। ক কেন গ্রহণ করবেন বলেন? বলেন আপনি নিজের মতোই, আপনি যে সেন্সে আপনি বলেন ক প্রকল্প গ্রহণ করবেন, সেটাই বলেন কেন গ্রহণ করবেন। মেয়েদের থেকে কে বলছে ক? ক আপনি বলেন, বুঝলা বলেন কটা কেন গ্রহণ করবেন? 3 বছরে যখন আমি মূল টাকাটা পাই দেব, আরেকটা বছর সময় পেলে আমি আরেকটু বেশি টাকা পাবো না? হয়, সেই কারণে আমরা কি করব? ক প্রকল্পে অর্থ বিনিয়োগ করব, যেখানে আমাদের কম সময় 3 বছরের জায়গায় আমাদের অর্থটা চলে আসতেছে মূল টাকাটা। যদি 4 বছর আমরা খাটাই আরো বেশি পরিমাণ অর্থ চলে আসবে। সেই কারণে আমরা ক প্রকল্পটাকে বেছে নিচ্ছি। ঠিক অর্থের সময় মূল্যের ক্ষেত্রে আপনার দুইটা প্রকল্প থাকবে বা দুইটা ক্ষেত্র থাকবে। এখন এই দুইটা ক্ষেত্র থেকে আপনাকে কি করতে হবে? একটা বেছে নিতে হবে। আর এই বাছার জন্যই আপনাকে কি করবে? অর্থের সময় মূল্য অনুযায়ী কাজটা করতে হবে। বুঝা গেছে? ক্লিয়ার? তা আমরা একটা অঙ্কে চলে যাই।
বলেন অনুশীলিত প্রথম অঙ্ক কি আছে একজন পড়েন অন্তু পড়েন। জনাব আলিম সাহেব একটি বাণিজ্য ব্যাংকে 6 বছরের টাকা দ্বিগুণ ঘর পরিশোধে 2 লক্ষ টাকা জমা রাখতে গিয়ে তার বন্ধুর পরামর্শে ব্যাংক না রেখে 13% মুনাফায় একই মেয়াদে সঞ্চয়পত্র ক্রয় করে। সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে কিসের পার্থক্য সৃষ্টি হয়? ক চক্রবৃদ্ধিকরণ একটু আবার আমরা একটু যাই মূল উদ্দীপ্তটা, আপনার যে উদ্দীপ্তটা আছে যে অংশটা দেওয়া আছে ওখানে যান। আমাদের সময় কত 6 বছর তাই না, অর্থ কত 2 লক্ষ। প্রকল্প কয়টা 2টা তাই না, কি কি প্রকল্প দুটি কি কি, একটা বললেন সঞ্চয়পত্র আর একটা কি ব্যাংক, 2 সঞ্চয়পত্র তাই না, আর কি আছে সুদের হার দেওয়া আছে, 13% এটা কোথায় দেওয়া আছে সুদের হার? হ্যাঁ ব্যাংক সুদের হার 13%। সঞ্চয়পত্র দ্বিগুণ হবে। সঞ্চয়পত্র শর্ত কি বলছে দ্বিগুণ হবে, এই তো তাই না। তা আমাদের পথে কি বলছে তার উল্টা হয়ে গেছে। কি স্যার সঞ্চয়পত্র 13% হবে আর দ্বিগুণ হবে। তো আমাদের কি আছে প্রথমটা কি বলছে পথে, সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে কিসের পার্থক্য সৃষ্টি হয়? এটা উত্তর বলে দিলেন আপনি। না স্যার এটা প্রশ্ন। প্রশ্ন কি বলছে কিসের কারণে নাকি, সুদের হারের কারণে বর্তমানে ভবিষ্যতের সময়ের ধর একটা বই দেন, বই স্যার আমি পারতেছি না আপনাদের সাথে কথা। সুদের হারের কারণে বর্তমান ভবিষ্যতের মধ্যে কিসের পার্থক্য সৃষ্টি হয়, কিসের পার্থক্য সৃষ্টি হয় এই কথাটা একটু জোর দিয়ে বলতে হবে, আমি তো বুঝতেছিলাম। মানে কি করছিলাম প্রথম অংশ নিয়ে আমরা আলোচনা করছিলাম তাই না, জি স্যার। আজকে দ্বিতীয় অংশ নিয়ে আমরা আলোচনা করে এটা আজকে শেষ করে দিব, যেহেতু আমাদের এই সপ্তাহটা শেষ হয়ে যাচ্ছে। তা আমি আপনাদের সুদ নিয়ে আলোচনা করছিলাম, গত ক্লাসে সুদটা তো মোটামুটি ভালো পারেন তাই না, অন্তমণ্ডল সুদ কয় প্রকার বলেন তো, দাঁড়া বলুন কি কি, সরল সুদ, কারণ সরল সুদ আরেকটা, আরেকটা কি সুদ প্রারম্ভিক, কি ঠিক আছে মেলা, না স্যার। কি কি চক্রবৃদ্ধি আরেকটা ঠিক আছে, সরল সুদ আর চক্রবৃদ্ধি। আরেকটা চক্রবৃদ্ধি সুদ তাই না। জি স্যার। যে সমস্যাটা হয় আপনাদের সেখানে সুদ দুইটা নিয়ে আবার একটু আলোচনা করতেছি। ধরেন আপনি 100 টাকা 1000 টাকা ধরেন 1000 টাকা আপনি ব্যাংকে রাখলেন 1 বছরের জন্য, আপনাকে ব্যাংক কত পার্সেন্ট সুদ দিব, 10%। 1000 টাকায় আপনি সুদ পাবেন বার্ষিক কত পার্সেন্ট, 10%। তো 10% 1000 টাকার উপর কি আসে, 100 টাকা আসে। এটা আমরা এই করি ক্যালকুলেশন করে দেখাইতে হবে না স্যার। ছেলেরা, না স্যার। ঠিক আছে। তাহলে 100 টাকা আসে, তো 1 বছর পর আপনি কত পাচ্ছেন, 1100 টাকা না। জি স্যার। যদি আমরা এটা 2 বছর n সমান 2 ধরি, তো দ্বিতীয় বছর এখানে আমরা চলে যাই, 1000 টাকা সমান কত আসে 100, এটা প্রথম বছর তাই না। জি স্যার। দ্বিতীয় বছর কি হবে, কিসের উপর সুদ ধরবো, 10% যদি ধরি কোন টাকার উপর ধরবো, 1100 টাকা। 1000 টাকা। আমরা কোথায় আছি, সরল সুদ। আমরা কোথায় আছি, সরল সুদ। সরল সুদে তাই না। তো আমরা প্রথম বছর কার উপর ধরলাম, 1000 আসলের উপর, আমাদের আসল কত 1000 1000। তো দ্বিতীয় বছর কি আমরা কি করব, ওই 1000 উপরে সমান 100 তাই না। তা আমাদের সুদ কত হইল 200। তা আমরা 2 বছর পর পাবো কত, 1200 সমান 1200। ক্লিয়ার, সরল সুদ বুঝতে পারছেন। জি স্যার। এবার চক্রবৃদ্ধি সুদে আমরা কি দেখা যায়, এটা টেক্সটের কারণে দেখা যায়, এনি এই পাশে চলে যায়,
চক্রবৃদ্ধি সুদটা কি আমাদের কালকে আমরা প্রাথমিক আলোচনা করেছিলাম, উত্তর বলতে পারবেন? পারবেন? নোহা বলে চক্রবৃদ্ধি সুদ। সুদ আসলের উপরে যে সুদটা ধার্য করা হয় এটা চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমাদের আসল কত ছিল? 1000 1000, 10%, তাই না? কত হবে? 1100 100। 100 না সুদ? দ্বিতীয় বছর কি হবে? 1100 আমার এই 1000 টাকা ছিল প্রথম আসল, এখন এই সুদটা আবার কার সাথে যুক্ত হবে? আসলের সাথে। তাহলে কত হইলো? ইনটু 10%, তাই না? সমান কত আসে? 10% এ 1100 এর উপরে কত আসে? 110 টাকা। 110 টাকা না? দেখেন এটা বুঝছেন? অন্ত বুঝছেন? ছেলেরা এই যে চাকরি যোগ করে আনা হলো, বাবা বুঝছেন আপনি কেমন হইলো? অন্ত বুঝছেন? তা আমরা কি করলাম? সব সময় খেয়াল রাখতে হবে সরল সুদের ক্ষেত্রে কেবলমাত্র আসল টাকার উপর সুদটা কি হয়? ধরা হয়। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি করা হয়? আসল প্লাস সুদ, সুদ আসলের উপর যে সুদটা ধরা হয় সেটা কি? চক্রবৃদ্ধি। আমাদের প্রথম বছর এটা হলো, দ্বিতীয় বছর মোট সুদ কত আমাদের? 210 টাকা। তা আমরা পাবো কত টোটাল? 1210 টাকা। তা আমরা আপাতত দৃষ্টিতে কোথায় ধরেন, এটা যদি একটা প্রজেক্ট থাকে সরল সুদ ক প্রজেক্ট আর চক্রবৃদ্ধি সুদের খ প্রজেক্ট, আমরা কোন প্রজেক্টে অর্থ বিনিয়োগ করব? চক্রবৃদ্ধি সুদ, তাই না? যেহেতু এখানে আমাদের আসল সহ মুনাফার পরিমাণটা কি একটু বেশি। ক্লিয়ার? সুদ নিয়ে কার কোনো ঝামেলা আছে? ঠিক আছে। এটা কাগজটা সূত্র বলছিলাম আপনাদের, সূত্রটা একটু সহজ করে দিই। সূত্রটা মনে রাখার যে সহজ, মুখস্থ ঝামেলা যাতে আপনাদেরকে এড়ানো যায়। একটা সূত্র আমাকে বলেন তো, পেজেন্টের সূত্রটা একটু বলেন। Future value by 1 plus I power n. ঠিক আছে। এখন এফবি ফুল মিনিং কি সবাই জানেন? ঠিক আছে। আই এর ফুল মিনিং জানেন? আই এর ফুল মিনিং কি? রেট অফ ইন্টারেস্ট। এন এর ফুল মিনিং কি? নাম্বার অফ ইয়ার। নাম্বার অফ কি? ইয়ার। তা আমরা এই সূত্রটা মোটামুটি বুঝতে পারলাম। এখন কম্পাউন্ডিং এর ক্ষেত্রে আমরা কি করব? চক্রবৃদ্ধির ক্ষেত্রে বা গণনাকাল যদি আমাদের বেশি হয় কিস্তির পরিমাণটা, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে সমস্যা থাকবে শুধু একটার ভিতর। কোনটা? শুধু আয়ের ভিতর আর এন এর ভিতর, দুইটার ভিতর থাকবে সমস্যা। কম্পাউন্ডিং কি? এম অতিরিক্ত হিসেবে আমাদের কি বসে? এম। এম মানে কি? চক্রবৃদ্ধির সংখ্যা। তো এটার ফুল মিনিং কি? কম্পাউন্ডিং, নাম্বার অফ কম্পাউন্ডিং, মানে কতবার গণনা করতে হবে আপনাকে। তো সেই ক্ষেত্রে আমাদের বাড়তি কি থাকে? শুধু এমটা বাড়তি কি থাকে? এম। এখন এমটা আপনি কি করবেন? চক্রবৃদ্ধির ক্ষেত্রে আই কে ভাগ দিবেন আর এন এর সাথে কি করবেন? গুণ করবেন, তাহলে শেষ। তা আপনি একটা সূত্র মুখস্থ করে আরেকটা পড়তেছেন, আপনার ঝামেলা আছে? দুইটা মুখস্থ করার দরকার আছে? আমরা কি করতেছি? এম যদি এম থাকে, নাম্বার অফ কম্পাউন্ডিং থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা দুইটা কাজ করব। একটা হলো ইন্টারেস্টে ভাগ দিতে হবে এফ দিয়ে, সকল ক্ষেত্রে। আপনি প্রেজেন্ট ভ্যালু হোক, ফিউচার ভ্যালু হোক, সব সূত্রে একই কাজ। আপনি যদি নাম্বার অফ কি বলে? কম্পাউন্ডিং বলে, সেক্ষেত্রে এফ কে আমরা কি করব? আই দিয়ে ভাগ করব, আর দ্বিতীয়টা কি করব? এম দিয়ে কি করব? গুণ দিব। ক্লিয়ার? এখন আমরা ফিউচার ভ্যালুতে চলে যাই, দেখি আসলে বাস্তবতা আমাদেরকে মিলে না। এই ফিউচার ভ্যালু সূত্রটা কি বলেন? একজন বলেন, অন্ত বলেন তো। F সমান ইউ ইনটু 1 প্লাস I পাওয়ার 1 প্লাস I পাওয়ার n। ঠিক আছে, এটা আমরা সরলের ক্ষেত্রেও বলবো বা নরমাল ক্ষেত্রেও বলবো। এটা আমরা কম্পাউন্ডিং এর ক্ষেত্রে কি করব? যখন গণনাকাল একের অধিক হয়। কম্পাউন্ডিং মানে কি? একের অধিক হয়।
সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা বলছি আই এর উপর প্রভাব পড়ে আর এন এর উপর প্রভাব পড়ে, কোনটা? এম এ। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? দেখেন আপনার দ্বিতীয় সূত্রটা মিলে গেছে কিনা? দুইটা মুখস্থ করা দরকার আছে। আপনি একটা মুখস্থ করলেন আরেকটা মাথায় ঢুকালেন, আপনি অটোমেটিক পেরে গেলেন। ক্লিয়ার? আমরা যেহেতু সূত্র নিয়ে আর কার কোনো প্রশ্ন আছে? এফবি মানে কি? পিবি মানে প্রেজেন্ট ভ্যালু। এখন আপনার প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে কি বলে? ডিসকাউন্টিং সিস্টেম বা ডিসকাউন্টিং অ্যাপ্রোচ। এটাকে কি বলে? ডিসকাউন্টিং সিস্টেম বা অ্যাপ্রোচ। আর এটাকে কি বলে? এফবি কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং অ্যাপ্রোচ। এই যে আমাদের দুইটা সিস্টেম, ডিসকাউন্টিং মানে কি? আপনি এখানে আমরা কি করতেছি? প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে ফিউচার ভ্যালুটাকে ভাগ করতেছি। ভাগ করলে কি হয়? আপনি ধরুন 10,000 টাকা আছে আপনার এখানে, 4 জনের ভিতর 10,000 টাকা ভাগ করে দিতে হবে। সেক্ষেত্রে কি হয়? কমে যায়। ডিসকাউন্টিং সিস্টেমে কি হয়? প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে কি হয়? কমে যায়। আর ফিউচার ভ্যালুর ক্ষেত্রে কি হয়? বেড়ে যায়। যেহেতু আমরা এটা কি করতেছি? গুণ করতেছি। এতটুকু বুঝা গেছে? তো আমরা একটা অঙ্কে চলে যাই। বর্তমান জমা রাখলে আমরা কত পাবো? আমাদের সুদের হার কত বলছে? 13.5%। তারপর আমরা পেলাম সময় কত? 10। আর পিবি পেলাম 50। এখন আমাদের কোনটা? আর এম সমান কত পাইছি? মাসিক। মাসিক বলছে। মাসিক মানে কি? 12। এখানে আরেকটু দেখেন চক্রবৃদ্ধি, আপনি এটা বের করবেন। আমাদের চক্রবৃদ্ধিতে থাকতে পারে কি কি? মাসিক। মাসিক মানে কি? এক বছর কত মাস? 12 মাস। এখানে এক হয়, তাই না? এরপর যদি বলে ত্রৈমাসিক, মোট মাস কত? 12। 4, তাই না? তারপর কি থাকতে পারে? পাক্ষিক। থাকতে পারে কি? পাক্ষিক। পাক্ষিক মানে কি? 15 দিনে এক পক্ষ। 15 দিনে কি? এক পক্ষ। আমাদের এক বছরের মোট দিন কত? 365। ভাগদেন কত হয়? এরপর অর্ধবার্ষিক। 365 টা 15 ভাগ দিলে কত আসে? 24 ধরে নেই আমরা। আর অর্ধবার্ষিক মানে কি? অর্ধেক, তাই না? 2 দেন এখানে। এখানে 2 হবে, এখানে 6 হবে। অর্ধ মানে কি? 2 বার। অর্ধ মানে কি? 2 বার। এরপর আর কি হতে পারে? মাসিক, ত্রৈমাসিক, পাক্ষিক, অর্ধবার্ষিক। আর কি হতে পারে? হ্যাঁ, সাপ্তাহিক। আমরা জানি এক বছরে 52 সপ্তাহ। ধরেন আপনি জানেন না, 52 সপ্তাহ আপনার মুখস্থ নাই, আপনি জানেন না, সেই ক্ষেত্রে কি করবেন? আমাদের মোট দিন কত? আর সপ্তাহে কয় দিন? 7 দিন। তো 7 দিয়ে 365 এর ভাগ দেন কত আসে? 52। ঠিক আছে? আর কি হতে পারে? হ্যাঁ, দৈনিক। দৈনিক হলে 365 দিন। দৈনিক হলে কত? 365 দিন। আর দরকার আছে কিছু? হ্যাঁ, 2 মাসের দাম, 2 মাসের। হ্যাঁ, 2 মাস বরাবর, তাই না? তো দেখে দেখো কত হয়? 2 মাস দিয়ে হলে 6। ক্লিয়ার? আর কিছু আছে? তো আমাদের এই যে চক্রবৃদ্ধি সংক্রান্ত যত সমস্যা আছে আমরা কিন্তু সমাধান করে ফেলি, তাই না? এরপর আমরা চলে যাই এই অঙ্কটায়। এখন আমরা এই অঙ্কে আমাদের কি কি দেওয়া আছে শনাক্তকরণ করতে পারছি আমরা, তাই না?
আর আমাদের কি করতে হবে? তো আমাদের কি করতে হবে? আমরা জানি প্রথম কিন্তু লিখতে হবে আপনার দেওয়া আছে অঙ্কে ফুল নাম্বার পেতে হবে। দেওয়া আছে কি i সমান 13.5, n সমান 10, pb সমান 10, fb সমান প্রশ্ন। fb সমান কি প্রশ্নবোধক চিহ্ন। এরপর লেখা আমরা জানি এই যে আমি যেখান থেকে করতেছি এখান থেকে করলে জাস্ট আমি কথা বলতেছি বুঝাচ্ছি, মূল অংশটা আমি করে দিচ্ছি। কিন্তু আপনারা পরীক্ষার খাতায় যদি এভাবে করেন আপনাদের এখানে অঙ্ক থাকে কত? হয়তো 3 আর নাইলে 4, সর্বোচ্চ 4, 3 অথবা 4। এখন গতে থাকলে 3 আর ঘতে থাকলে 4, সেই ক্ষেত্রে 3 এবং 4 পাওয়ার জন্য আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে। তাহলে একটি সূত্রটা কি একজন বলেন আমাকে, বলেন। PB into 1 plus I by m. I by m। এখন m মানে কি? আমাদের m এর সংখ্যা কত আছে? 12, তাই না? তো ইনটু m n m, তাই না? তা আমরা দেখি আমাদের প্রেজেন্ট ভ্যালু কত আছে? 50,000। 1 প্লাস উপরে কত? পয়েন্ট 10135, তাই না? নিচে কত হবে? 12 ইনটু কত? ইনটু হলো আমাদের 10 ইনটু 12 লিখতে পারলাম না, সমান কত আসতেছে? করেন ফার্স্ট আপনাকে এই কাজটুকু করতে হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। প্রথম এই অংশের কাজটুকু করে পরে আপনাকে কি করতে হবে? মূল অংশটার সাথে গুণ করতে হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। করেন ক্যালকুলেশন করেন কত আসে? 1.0 শুধু এক সূত্র কাজ। তাহলে আমরা 50,000 না স্যার এই অংশ মানে হোলটা পড়ি নাই মানে 120 আর ই দেই নাই মানে তো পুরোটা করেন। আমরা এখানে অন্তত কি করি? পুরোটা করে দিলে কিন্তু আপনারা ভেঙে করবেন। 3.828 শুধু একটা পুরোটা 50,000 সাথে ই করে না স্যার ওই পাওয়ারের সাথে ও 50,000 গুণ 3.828। তো ঠিক আছে, এবারে করেন কত আসে? 1,91,423.02। এখানে একটা কৌশল শিখিয়ে দিই। ধরেন আপনার এই শূন্য দিতে ভালো লাগতেছে না, দশমিকের পর ভালো লাগতেছে না, ওই যে 3 সংখ্যা আবার নিব, এত ঝামেলা দরকার কি? সেই ক্ষেত্রে আপনি এতটুকু লিখে ব্র্যাকেটে প্রায় লিখে দিবেন, কোনো সমস্যা নেই। আর দশমিকের পর কোনো সংখ্যা আপনার লেখা দরকার নেই। দশমিকের আগে মূল সংখ্যাটা ঠিক রেখে আপনি ব্র্যাকেটে কি লিখে দিলেন? প্রায়, কোনো সমস্যা নাই। আর যদি আপনি মনে করেন দশমিকের পর লিখবেন, ওটা লিখলে আরো ভালো, ওই যে 3 সংখ্যার পর 1 যোগ করে দিবেন 5-এর উপরে হলে। ওই অংশটুকু যদি আপনার ভেজাল লাগে, আপনার কাছে মনে হইতেছে বিরক্ত যে আমি এই কাজটা করবো যদি ভুল হয় বা আমি এটা স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না, সেই ক্ষেত্রে আপনাকে কৌশল শিখিয়ে দিলাম। আপনি তখন কি করবেন? প্রায় লিখলো, আপনার অঙ্ক কাটার কোনো ক্ষমতা এক্সামিনারে থাকবে না। ক্লিয়ার? বুঝা গেছে? এখন আমাদের এটা শেষ। এখানে কার কোনো কোশ্চেন আছে ছেলেদের? স্যার দশমিকের পর যদি 3 সংখ্যা দেই তারপর কি প্রায় লিখব না? ওখানে প্রায় লেখার দরকার হয় না, আবার অনেকে লিখলেও ওঠে, ঠিক আছে? ওখানে না লিখলেও কোনো সমস্যা নেই। বুঝা গেছে? আপনার বইসারা বুঝতে পারছেন? এখন যদি আপনি যাইতেন এখান থেকে আপনারা মোটামুটি ভাবে যদি আপনারা পারেন, এই অবধি আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। সেটা হলো কি ই এ আর এর পূর্ণরূপ কি? ইফেক্টিভ অ্যানুয়াল রেট, তাই না? তো এটা যদি হয়, এটা সূত্রটা কি বলেন? 1 plus I by m 1 plus I by m plus 1 plus I by m প্রথম কিছু নাই, প্রথম ব্র্যাকেট তো হবে না, whole power m এম বিয়োগ এই ঠিক আছে। তাই এখানে আমাদের কি আছে? ইফেক্টিভ অ্যানুয়াল রেট, এটা আমাদের আই, তাই না? এটা 1 না?
এটা আয়। তাহলে এখানে আয় মানে এখানে আমাদের রেট বলতেছে অ্যানুয়াল রেট, মানে এখানে কার্যকরী সুদের হারটা বের করতে বলতেছে। ইফেক্টিভ মানে কি কার্যকরী বা প্রকৃত যেটা সেটা বের করতে। আবার এখানে একটা রেট আছে, তার মানে এই অঙ্কের ভিতরে দুইটা সুদের হার থাকবে, একটা আমাকে বের করতে হবে আর একটা কোশ্চেনে দেওয়া থাকবে। এখন কোশ্চেনের যেটা দেওয়া থাকবে সেটার নাম কি? NIR, নমিনাল ইন্টারেস্ট রেট। কোশ্চেনে দেওয়া যেটা থাকবে সেটার নাম কি? NIR, সেটার নাম হলো নমিনাল ইন্টারেস্ট রেট। সেটার নাম কি? ইন্টারেস্ট রেট। আর যেটা আমাকে বের করতে হবে সেটা তো আমরা জানি EAR, তাই না? তো এই নিয়ে আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। অঙ্কে আমাদের কি দেওয়া আছে? প্রথম আমরা বলছি এই অঙ্ক করার ক্ষেত্রে কি করতে হবে? প্রথম আমাদের শনাক্তকরণ করতে হবে কোশ্চেনে কি কি দেওয়া আছে। দুইটা বলছি না, এই দুইটা জিনিস মাথায় রাখবেন, আপনার টাইম ভ্যালু অফ মানিতে আর কোনো সমস্যা থাকবে না। প্রথম কি আপনাকে কি কি দেওয়া দিয়ে দিছি, আপনাকে যে একটা কাজ করতে পাঠালাম, ধরেন কাঠমিস্ত্রির কাজ করতে পাঠালাম। এখন কাঠমিস্ত্রির কাজ করার জন্য কি লাগে? হাতুর লাগে, বাটাইল লাগে, তারপর কি লাগে? আরো তার কাটার সরঞ্জাম লাগে। এখন এগুলা কিছুই পাঠাইলাম না, আপনি একটা ঘর তোলার জন্য পাঠাই দিলাম, কাজ হবে? ঘর তোলা সম্ভব না। সেই ক্ষেত্রে আপনাকে যদি টাইম ভ্যালু অফ মানির অঙ্ক করতে যে আপনাকে কিছু ম্যাটেরিয়াল দেওয়া হবে, উপাদান দিয়ে দেওয়া হবে কোশ্চেনে। সেই উপাদান আগে আপনাকে চিহ্নিতকরণ করতে হবে কোন উপাদানটা কোন কাজে লাগাবে, এরপর আপনার কাছে অঙ্ক করা সহজ হয়ে যাবে। আমাদের এখানে কি কি দেওয়া আছে বলেন তো একজন, যে অঙ্কটা আমরা করতে চাচ্ছি আপনারা সিলেক্ট করছেন, কি কি আছে বলেন? স্যার সাপ্তাহিক সুদের হার 1%। স্যার আর হ্যাঁ, তারপর বার্ষিক সুদের হার আই 52%। স্যার এটা তো 1%। 1% স্যার, 1%। জি স্যার, এটা আই 1%, মানে আর আই আর পরেরটা আর বার্ষিক সুদের হার 52%। তারপর তো বছরে চক্রবৃদ্ধির সংখ্যা m 52, আর বছরের সংখ্যা m 1, বছরের সংখ্যা n 1। 1। এই স্যার যোগ করে আর হবে, এটা আর জি স্যার, কিন্তু এটা কি ইউজ করা? আর এর মান কত আমাদের? 1। 1। এটা তো আমাদের মনে দরকার নাই, এখানে কেমন কি দরকার আছে? না স্যার। নাই। তা আমরা এবার অঙ্কে চলে যাই। আমাদের করতে হবে কি EAR, যে কোশ্চেনটা আমরা আগে লিখে ফেলেছি। আমাদের সরঞ্জাম পেয়ে গেছি আমরা, কি কি আমাদের এখানে ব্যবহার করে আমাদের কি করতে হবে? প্রকৃত সুদের হারটা আমাদের বের করতে হবে, এটা না? তা আমরা বসাই দেই, সমান 1 এর 1 প্লাস i এর মান কত আছে? 52, তাই না? 0.52। এরপর m সংখ্যা কত আছে? উপরে m এর মান কত আছে? মাইনাস 1। আমরা বাংলা ইংরেজি মিশিয়ে লিখলাম, এই কাজটা করা যাবে না। আপনারা, আমি এখানে করছি এখানে আপনারা কিন্তু এটা করবেন না, মিসটোন করবেন না। এটা যে কোনো একটা, হয়তো বাংলা লেখলে বাংলা, ইংরেজিতে লিখলে ইংরেজি। তো এখানে কি করব আমরা? ভাগ করেন, কত আসে? মনে এখানে 1 হবে, তাই না? 0.01, 1 শুধু 1, ঠিক আছে? তো 0.0, ঠিক আছে? এরপর 52 মাইনাস 1 করেন। ক্যালকুলেশন প্রথমে এই কাজটা করবেন, পরে বিয়োগ দিবেন। 1.1 পেয়ে গেছেন? শুরুতে 1 পেয়েছেন তো? 1.67768। 6 না স্যার, হ্যাঁ, তারপর 6 6 8 8 মাইনাস 1। এবার বিয়োগ দেন, কত আসে? 0.67768। এখন কি করবেন?
আপনাকে তো বলছে আমরা এখানে কি অ্যানুয়াল রেট, রেট মানে কি হার, রেট মানে কি 100 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, এটা যদি পূর্ণাঙ্গ সংখ্যা নিয়ে আসে। কিন্তু আমরা 100 আছে আমাদের এখানে না স্যার, এই কাজটা অনেকে কিন্তু এভাবে রেখে দেয়, অনেক বোর্ড খাতায় আমরা দেখছি এরকম রেখে দেয়, এটা রাখতে পারবেন না, ইচ্ছা করলে সাত কেটে দিতে পারে, 3 এর জায়গায় 2 দিতে পারে, 4 এর জায়গায় 3 দিতে পারে, তোমার 2ও দিতে পারে। সেই ক্ষেত্রে কি করবে, এটাকে 100 দিয়ে গুণ করে দিবেন, কত আসে এবার 67.76%। বুঝতে পারছেন? আর কার কোনো সমস্যা এটা নিয়ে? অর্থের সময়মূল্য কোনো সমস্যা আছে মেয়েরা? এনি বুঝছেন? সত্যি তো? ওকে, সবাই ছেলেরা আপনি? তা আমরা যেহেতু অর্থের সময়মূল্য আমাদের এখানে শেষ, তা আমরা জাস্ট একটা ছোট পরীক্ষা নিব আপনাদের, যেহেতু আমরা বলছি একটা পরীক্ষা নিব।